শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। বিস্তৃত নীল অন্তরিক্ষ জুড়ে ধূসর মেঘের আচ্ছাদন। কেশগুচ্ছা নেই তরঙ্গিত মেঘমালায় গুমট হয়েছে ঈশানকোণ। ঝিমঝিমে নিরিবিলি নীলাঞ্চল, যেন আসন্ন প্রলয়ের পূর্ব উদ্দীপন। উত্তাল জলরাশির উপচে পড়া গর্জনের পথ ধরে আগত সাই সাই করা বৈরী বাতাসে বুনো ফুলের মিষ্টি সুঘ্রাণ। বোধহয় ঝড় আসবে শীঘ্রই। নিশানাবিহীন গভীর সমুদ্র ফুলে পেঁপে শান্ত সাবলীল ঢেউগুলো তুফানে রূপান্তরিত হচ্ছে ক্রমশ। উর্মিমালার ঝপাত ঝপাত আচরে প্রতি মুহূর্তে সিক্ত হয়ে উঠছে সমুদ্রকূলের শুষ্ক বেলাভূমি। আছড়ে পড়া সেই ঢেউয়ের তালে ভেসে আসছে কত কি, ফুলেট, পুরনো আসবাব, ক্রুজ শিপের ভগ্নাংশ, সেই সঙ্গে সদ্য গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া একটা তরতাজের শঙ্খচিল। সমুদ্রগহীনের জলদস্যুগুলো বোধহয় তীরের সন্ধানে মরিয়া। গুলিপ্রাপ্ত নিথর প্রাণটা তার জলজ্যান্ত প্রমাণ। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়েই চলেছে ক্রমশ। ক্যাফের মাঝে যদিও সেই শব্দ ক্ষীণ, বাইরের ঘুমট ঝড়ো আবহ অনুমানযোগ্য নয়। কয়েক মুহূর্ত, মাত্র কয়েক মুহূর্ত শূন্য মস্তিষ্ক আর অসার শরীরের একচ্ছত্র বশ্যতা স্বীকার করে নিয়েছিল ঈশানী। আবেগের প্রকোপে খেই হারিয়ে ডুব দিয়েছিল মরীচিকায়। নির্লিপ্তে গ্রহণ করেছিল অপ্রিয় পুরুষের বর্ণস্পর্শগুলো। মিঠা মিঠা অনুভূতির লহমায় হৃদয়হীন মানবটির চোখ বুজেছিল আবেশে। তবে অমৃতসুধা পানের এই অপ্রার্থিব মুহূর্তটুকু স্থায়ী হলো না বেশিক্ষণ। অধৈর্যের দংশন পরবর্তী মোলায়েম পরশ অনুভূত হওয়ার পরপরই আকাশের কুল ঘেঁষে ধেয়ে আসা বজ্রপাতের তীক্ষ্ণ আওয়াজে আচানক স্তম্ভিত ফিরে পায় ঈশানী। বিষাক্ত তীরের ফলার মতো মস্তিষ্কে গেড়ে বসেছে অগ্রাসন। অপরাধবোধের তরঙ্গাচ্ছ্বাসে মুহূর্তে ঝাঁকুনি দিয়ে ওঠে সর্বাঙ্গ। শরীর ছাপিয়ে পেলব হৃৎপিণ্ড খামছে ধরে সেই প্রকম্পন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় এক ছটকায় নিজের থেকে ঠেলে সরিয়ে দেয় মাফিয়া বসকে। রিজেকশন বুঝে উঠতে কিয়ৎক্ষণ সময় লাগলো ইরিশের। তার মাতাল মাতাল লাগছে ভীষণ। বোধহয় নিজের মাঝে নেই। যার দরুন তৃষ্ণার্ত চাতকের নেই শূন্য অভিব্যক্তি ধারণ করে চেয়ে আছে নীলাক্ষীর পানে। পৈশাচিকতা এখনো ধরা দেয়নি অস্তিত্বে। ওর দ্বিধাহীন দৃষ্টি অবলোকন করে ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে উঠল ঈশানী। অঝরে অশ্রুর বিসর্জন দিয়ে ভীষণ অস্বস্তি নিয়ে ভঙ্গুর গলায় বলে উঠল, কি করলেন এটা? কিভাবে করলেন? ওয়াজ আই বিং ভেরি রুড? মাফিয়া বসের দ্বিধাহীন জবাবের পাচ্ছে মুখের সাহায্যে বিদ্রুপ করে উঠল ঈশানী। বেরিয়ে এলো অপারক দীর্ঘশ্বাস। জড়ানো গলায় বলল, আমাকে চুমু খাওয়ার কিংবা গভীর স্পর্শ করার কোনো এখতিয়ার নেই আপনার। আমি পবিত্র, আর আপনি সর্বদা সীমালঙ্ঘনকারী এক নিষ্ঠুর পাপী অস্তিত্ব। তাহলে কেন বারবার দুর্বল করেন আমায়? মিটার কথার প্রতিটি বাক্য ছিল ইরিশের বুকে নিক্ষিপ্ত হওয়া জ্বলন্ত আগ্নেয়াস্ত্র, যা মুহূর্তেই মাফিয়া বসকে হিংস্র পিশাচে রূপান্তরিত করে ছাড়ল। দুহাত মুঠিবদ্ধ করে পছন্দের নারীর সম্মুখে দাঁড়িয়ে নিজেকে সামলানোর পায়তারা চালালো ইরিশ। দাঁতে দাঁত পিষে জানালো, আমি সব পারি। না, আপনি পারেন না। মাফিয়া বস বলে কারোর মনে হস্তক্ষেপ করার কোনো অধিকার আপনার নেই। কথা শেষ করে কাউন্টার থেকে নেমে পড়ল ঈশানী। কোনোরূপ প্রত্যুত্তর কিংবা বাক্যের আদান প্রদান না করেই কাঁধের টোট ব্যাগটা নিয়ে জোর কদমে অগ্রসর হলো সম্মুখে। তৎক্ষণাৎ সরু বাহুতে অনুভব হলো বলিষ্ঠ হাতের তীক্ষ্ণ টান। সহসা পেছনে ঘুরল ঈশানী। ওর পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এরিস। চোখের মাঝে ভয়াবহ কর্তৃত্ব ধরে রেখে বলল, আমি সেটাও পারি। আমার না হলে তোমার অস্তিত্ব স্বয়ং তোমারও নয়। হতবম্ব চিত্তে স্থির দাঁড়িয়ে রইল ঈশানী। ধূসর বাদামি চোখ দুটোর মাঝে দৃষ্টি স্থাপন করে মনে মনে আওড়ালো, বিকেলের সেই মানুষটা কোথায় হারিয়ে গেল হঠাৎ? প্লাটিবিসটাকে বিশ্বাস করে এত দূর চলে এসে খুব বড় ভুল করিনি তো আমি? মনির অভিব্যক্তিতে বিতৃষ্ণ হয়ে অস্ফুটে বলে উঠল, মনস্টার, ইউর মনস্টার। এরিসের প্রত্যুত্তরে এক মুহূর্ত স্তব্ধ হলো ঈশানী। অশুভ অনুভূতির মিশেলে ধরাশায়ী হয়ে ফের ছুটতে চাইল শব্দের বহর, তবে ফুরসত পেল না আর। দুজনার অকৃত্রিম যাতনার কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে অকস্মাৎ ব্যালেন্স হারিয়ে ঈশানীর বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল ইরিশ। পরপর বুলেটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হলো কাচের দেয়াল। স্নাইপারগুলোর বিভৎস আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল আকাশ পাতালের মধ্যবর্তী ভূ অঞ্চল। এরিসের হঠাৎ জায়গা পরিবর্তনে হৃদয় জুড়ে গুমট এক জলোচ্ছ্বাস বয়ে গেল ঈশানীর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে দু হাতে সামলালো মাফিয়া বসকে। সঙ্গে সঙ্গে তাজা রক্ত প্রবাহে ঝুপঝুপ করে ভরে উঠল রমণের ছোট করতল। রক্তাক্ত হাতের মাঝে দৃষ্টি বোলাতেই দুনিয়া দুলে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ কোনো কিছু না বুঝে অসহায় নেত্রদয় বড় বড় করে নজর আবদ্ধ করল পর্বতের ন্যায় অটল দাঁড়িয়ে থাকা মাফিয়া বসের ভঙ্গুর দৃষ্টি। কাঁপা কাঁপা গলায় বলল, রক্ত? ঈশানীর কথায় নিজের বাহুতে দৃষ্টিপাত করে ইরিশ। হিংস্রতায় দু চোখ ধাঁধিয়ে ওঠে তার। চোয়াল শক্ত করে বলে, গড ড্যাম ইট। হতবিহ্বল ঈশানী। ঘটনার আকস্মিকতায় থরথর করে কাঁপছে তার নাজুক শরীরের প্রতিটি কোষ।
ফাঁকা মস্তিষ্ক জুড়ে উদ্ভব হয়েছে আড়ষ্টতার। সেভাবে প্রকম্পিত চিত্তে শুধালো, কি হয়েছে? আপনার গুলি লেগেছে। জবাব দিল না ইরিশ, যেন চিরাচরিত থমথমে সেই পাইথন লিডার, রাশিয়ান মোস্ট ওয়ান্টেড মাফিয়া টেরোরিস্ট, আন্ডারওয়ার্ল্ডের হার্ডলেস ব্লাডিবিস্ট রিস্কা। তেমন করেই তীক্ষ্ণ দৃষ্টি বোলালো নিজের গুলিবিদ্ধ বাহুতে। অতপর অনুমতির ধারে কাছে না গিয়ে একটানে কেড়ে নিল ঈশানীর গলায় পেঁচানো ওড়নাটা। এরিসের কাণ্ডে খানেক ভরকালো ঈশানী, ধরফড়িয়ে উঠে বলল, কি করছেন? নির্বিকার ইরিশ ফিনফিনে সুতির আস্তরে নিজের রক্তাক্ত বাহুটা বাঁধতে বাঁধতে ছুড়ল শব্দের বহর। জায়গাটা সেফ নয়, তোমাকে এক্ষুনি যেতে হবে। যাব মানে? আপনার গুলি লেগেছে এই অবস্থায়? কণ্ঠ জুড়ে ভাঙা ভাঙা অসহায় এক অভিব্যক্তি, যেন ইরিশের ব্যথায় ক্ষতবিক্ষত স্বয়ং ঈশানী। ওর পানে তাকালো না ইরিশ। শত্রুপক্ষের গেরিলা কৌশল আঁচ করতে পেরে জলদি কানে গুজল এয়ারপোর্ট। ওয়েস্ট বেল্টের মাঝে আটকে থাকা রিভলভারটা বের করে ভেতরে বুলেট লোড করতে করতে কাউকে কঠোর আদেশে বলে উঠল, বি অ্যালার্ট, পাইরেটস আর হেয়ার। তৎক্ষণাৎ সাদা পোশাকধারী গার্ডসরা এসে ঘিরে ফেলল ক্যাফের চারিপাশ। বাজ পাখির ন্যায় সচকিত দৃষ্টি ফেলে সমুদ্র পৃষ্ঠে ফাঁকা গুলি ছুড়ে নিশ্চিত করল নিজেদের পুঙ্খানুপুঙ্খ নির্ভীক অবস্থান। প্রবল বর্ষণে ঝাপসা দৃষ্টিসীমা। সন্ধ্যা নামার আগেই কালো হয়ে এসেছে ধরিত্রী। এরই মাঝে আরেক দফা গুলির আওয়াজে আতকে উঠল ঈশানী। ব্যতিগ্রস্ত হয়ে চোখ মুখ খিচে খামছে ধরল ইরিশের শার্ট। ক্ষান্ত হলো না ইরিশ। তাড়াহুড়ো রিভলভার লোড করতে করতে একা একাই রাশিয়ান ভাষায় বিড়বিড়ালো সে, বুইট বিশ্রাম, যার অর্থ বি ফাস্ট। দোষটা আসলে এরিসের। ঈশানীর সঙ্গে একান্তে সময় অতিবাহিত করবে বলে কোনোরূপ সেফগার্ডের কথা মাথায় আসেনি তার। এমনকি রিভলভারটা পর্যন্ত ছিল আনলোড। দায়িত্বের স্বার্থে গার্ডসদের কয়েকটি টিম সাদা পোশাকে এলেও তাদেরকেও থাকতে বলেছিল নিরস্ত্র। কারণ একটাই, নৃশংসতাকে ঘৃণা করে ঈশানী। কিন্তু নৃশংসতা যে এরিসের রক্তে মিশে, চাইলেই কি এত সহজে দূরীভূত করা সম্ভব? বোধহয় না। এরিসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে উদ্গ্রীব হয়ে উঠল ঈশানী। ক্রন্দিত স্বরে বলল, কি করছেন কি? আপনার হাত কাঁপছে তো, এক্ষুনি হসপিটালে যাওয়া প্রয়োজন। আমার ভয় করছে, প্লিজ চলুন। শত্রুদের মোকাবেলায় কখনো পিছু হাঁটে না ইরিশ। ওদের প্রত্যেকটাকে গুলির আঘাতে ধরাশয়ী করে মারব, তবেই এই জায়গা ত্যাগ করব আমি। একটা নির্বাক প্রাণীকেও ছাড়ব না আজ। আর যদি আপনি মরে যান? সর্বদা ভীত সন্ত্রস্ত মেয়েটা আজ নির্দ্বিধায় একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মাফিয়া বসকে। যেন খুব কাছের সে। অবশ্য কথাটা ভুল নয়। সেই শুরু থেকে ক্রমান্বয়ে বিপদ, নৃশংসতা কিংবা গন্তব্যহীন বিভীষিকা, এই সবই ছিল দুজনার কাছাকাছি আসার মূল হেতু। নো অফেন্স, কারো কিছু যায় আসে না। মাফিয়া বসের অনুভূতিহীন নির্জীব প্রত্যুত্তর। পরপরই এক হাতে রিভলভার আর অন্য হাতে ঈশানীর সরু কবজিটা মুঠিবদ্ধ করে ক্যাফে থেকে বের হওয়ার জন্য সম্মুখে পা বাড়ালো ইরিশ। অভিমান আর গ্লানি একীভূত হয়ে দলা পাকিয়েছে গলায়। আড়ষ্টতার অদৃশ্য শেকলটা পেঁচিয়ে ধরেছে কণ্ঠনালী। ফলস্বরূপ বাক্য বের হলো না মুখ থেকে। কেবল মনে মনে ভাবতে লাগলো, আপনার কিছু হলে না চাইতেও যন্ত্রণায় দগ্ধ হই আমি। ভুলে যায় নিজের সমস্ত আত্মসংযম। এটা কি যায় আসা নয়? বৃষ্টিস্নাত লঞ্জুরে সশস্ত্র মাফিয়া বাহিনীর নির্ভীক অবস্থান। ক্যাফের পেছনে আক্রমণে আগ্রাসী শত্রুপক্ষ। একের পর এক গুলি বর্ষণে বিদ্যুৎ পৃষ্ঠের মতোই ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে চারিপাশ। তীক্ষ্ণ বারুদের গন্ধে জ্বলে যাচ্ছে নাসারন্ধ্র। তমুক বর্ষণের মাঝে ঈশানী সমেত বাইরে বেরিয়ে এলো ইরিশ। এর আগে যখনই হাত ধরেছে ইরিশ, ঈশু খেয়াল করেছে ওর হাতগুলো বরফপিণ্ডের মতোই শীতল সব সময়। অথচ আজ বৃষ্টির মাঝেও সমগ্র করতল জুড়ে ভয়াবহ রক্তের উত্তাপ, যেন ধোয়া ওঠা জ্বলন্ত আঙ্গার। এত কিছুর মাঝে ঈশানী অনুমান করল বোধহয় জ্বর এসেছে ইরিশের। লনের দিকে এগিয়ে এসে ঈশানীর হাতটা আস্তে করে ছেড়ে দেয় ইরিশ। সামনে দাঁড়িয়ে থাকা দুজন বিশ্বস্ত গার্ডকে উদ্দেশ্য করে বলে, যত দূর সম্ভব এখান থেকে সরিয়ে নাও ওকে। জীবন্ত পুতুলের ন্যায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তারা। নিষ্ফল কদমে এগিয়ে গেল ঈশানীর পানে। মাথার উপর ছাতা তুলে ধরে গভীর স্বরে বলল, চলুন। এখনও নির্বাক দাঁড়িয়ে ঈশানী। বহু কসরত করেও কণ্ঠনালীর জড়তা আটকানো গেল না কিছুতেই। সহসা গুটি গুটি কদমে এগোতে লাগলো গার্ডসদের সঙ্গে। তখনই গার্ডসদের উদ্দেশ্যে পেছন থেকে আরেক দফা বাক্য ছুড়ল মাফিয়া বস, বাই দ্য ওয়ে, ডোন্ট টাচ হার এনি মোর। এরিসের হাসকি স্বরটা কর্ণগোচর হতেই থমকালো ঈশানী। এক মুহূর্ত সময় নষ্ট না করে ছাতা থেকে বেরিয়ে উদ্ভ্রান্ত কদমে মাফিয়া বসের পানে ছুটে এলো নীলাম্বরী। শূন্য অভিব্যক্তি নিয়ে মেয়েটার নির্চোখের সঙ্গে দৃষ্টির মিলন ঘটালো ইরিশ। বৃষ্টিতে ভিজে ঠোঁটের নিম্নভাগে জ্বলজ্বল করছে তার কুচকুচে কালো তিলক।
নিগুড় দৃষ্টি স্থাপন করে সেই অপ্রার্থী পুরুষালী চিবুকে বেমালুম অনামিকা ছোঁয়ালো রমণী। অতঃপর তীব্র বর্ষণ, বিধ্বংসী আবহ, জীবনমরণ সন্ধিক্ষণ সবকিছু উপেক্ষা করে অকস্মাৎ উচ্চাটন চিত্তে জড়িয়ে উঠল পর্বতের ন্যায় শটান দাঁড়িয়ে থাকা জীবন্ত অশরীরীকে। নির্বিকার এরিস। বাড়িধারায় সিক্ত নারীদেহের প্রতিটি তীক্ষ্ণ ভাঁজ পুঙ্খানুপুঙ্খ অনুভব হচ্ছে শরীরে। ষষ্ঠ বক্ষ মাঝে মোমের ন্যায় লেপটে আছে প্রিয় রমণীর তুলতুলে মোলায়েম একজোড়া নারী উপত্যকা। সবকিছুকে পাথরের ন্যায় উপেক্ষা করে গেল সে। ঈশানের থেকে চোখ সরিয়ে ফের কঠোর আদেশ করল গার্ডসদের, নিয়ে যাও। তখনই অবাধ্য বালিকার ন্যায় এদিক ওদিক মাথা নাড়িয়ে না জানালো ঈশানী। উদ্ভ্রান্ত স্বরে বলে উঠল, না, যাব না আমি। গুলি লেগেছে আপনার, মরে যাচ্ছেন আপনি। এই অবস্থায় আপনাকে ফেলে কোথাও যাব না আমি, কোথাও না। ওদিকে গোলাগুলির আওয়াজ বেড়েই চলেছে ক্রমশ। কখন কোন অঘটন ঘটে যায় অনুমান করা দুষ্কর। অগত্যা ঈশানের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করল না ইরিশ। নতুন উদ্যমে গার্ডসদের ইশারা করে অনুভূতিহীন গলায় বলে উঠল, নিয়ে যাও। কিন্তু বস কিভাবে? না মানে টাচ না করে? মাফিয়া বসের থমথমে মুখাবয়ব পরখ করে বাক্য সম্পূর্ণ করার সাহস পেল না গার্ডস। পরবর্তী আদেশের অপেক্ষায় চেয়ে রইল নির্বাক। নাজুক রমণীর লতানো শরীরটা লেপ্টে আছে বুকের মাঝে। সেভাবেই ধীর স্থির চোখ বুঝল এরিস। তপ্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুঠিবদ্ধ করে নিল খড়খড়ে শক্ত করতল। পেছনে ধেয়ে আসা দুটো আক্রমণকারীর পেটানো বুকে পরপর গুলি নিক্ষেপ করে ছুড়ল তীর্যক বাক্যবান, পারমিশন গ্র্যান্টেড। মাফিয়া বসের আদেশ কার্যকর হওয়ায় পরক্ষণেই দুজন গার্ডস এগিয়ে এলো ঈশানীর নিকট। দুদিক থেকে ওর নমনীয় বাহু দুটো আঁকড়ে ধরে টেনে সরালো এরিসের কাছ থেকে। বহু জোর জবরদস্তিতে আলাদা হলো দুটি শরীর। বলবান গার্ডসের সঙ্গে টানা হেঁচড়ায় না পেরে ছটফট করে চেঁচিয়ে উঠল মেয়েটা, যাব না আমি। এরিস, শুনছেন? আমি যাব না। আপনার গুলি লেগেছে, আমি আপনাকে ফেলে কিছুতেই যাব না। ক্রন্দনরত মেয়েটার তীব্র আহাজারি শোনার এক মুহূর্ত ফুরসত হলো না এরিসের। বুকের মাঝ থেকে ঈশানীকে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে উদ্ভাসন ঘটল পৈশাচিকতার। চোখের মাঝে আগ্নেয়গিরির দাবানল জ্বালিয়ে একের পর এক ধাতব বুলেটের কষাঘাতে বিদীর্ণ করতে লাগলো শত্রুপক্ষের নির্ভীক বক্ষপিঞ্জর। বাড়িধারার একচ্ছত্র প্রবাহের সঙ্গে রক্তের একাগ্রতা যেন হার্টলেস মাফিয়ার শৈল্পিক নৃশংসতার উদ্ভাবন। অথচ ওদূর থেকে ভেসে আসা সাকুরার হৃদয় বিদারক কান্নারা ক্রমশ মনোযোগ কেড়ে নিচ্ছে ওর। বারবার লক্ষ্যচ্যুত হচ্ছে নিশানা। অদৃশ্য হওয়ার অন্তিম মুহূর্তে এসে সাকুরা বলে উঠেছিল, যায় আসে, আপনি মরে গেলে যায় আসে আমার। জানি না কেন, কোন অদৃশ্য পিছুটেনে বাধা পড়েছি আমি, কিন্তু আপনার জন্য আমি যন্ত্রণা অনুভব করছি। শুনতে পাচ্ছেন? এক মুহূর্তের জন্য থমকালো ইরিশ। মনে মনে ভাবল, সত্যিটা জানলে তুমি আমাকে আরও বেশি ঘৃণা করবে হয়তো। অথচ না জেনেই অদৃশ্য পিছুটান অনুভব করছো। ইজ ইট ডেস্টিনি? সঙ্গে সঙ্গে বজ্রপাতের আওয়াজে প্রকম্পিত হলো ধরণী। মেবি। গর্জে ওঠা আকাশের পানে চেয়ে ছোট্ট শব্দটা উচ্চারণ করে ফের শত্রুদের ধরাশায়ী করতে ব্যতিগ্রস্ত হয়ে পড়ল মাফিয়া বস। সন্ধ্যা হয়েছে বহুক্ষণ। আকাশ জুড়ে ফেরারি পাখিদের ঘরে ফেরার ঢল। ঈশানেও ফিরল। বৃষ্টিতে কাক ভেজা হয়ে দুরু দুরু বুকে বাড়ি ফিরল সে। পা দুটো যেন চলেও চলছে না। বিধ্বস্ত হৃদয়, জলজলে নীল চোখ দুটোতে জমে আছে নোনা জল। শীতের তোড়ে তীর তীর করে কাঁপছে সর্বাঙ্গ। দু হাতে কোনো মতে ভেজা শরীরটাকে আঁকড়ে ধরে মাত্রই ঘরের দুয়ারে পা দিয়েছে মেয়েটা। উদ্দেশ্য সবার দৃষ্টির অগোচরে তাড়াহুড়ো রুমের দিকে এগিয়ে যাওয়া। তবে সেই উদ্দেশ্য পূরণ হলো না আর। সিঁড়ির মাঝে এক পা দিয়েছে কি দেয়নি তৎক্ষণাৎ কর্কশ স্বরে বাদ সাধলেন রোকেয়া। দাঁড়া, কোথায় গিয়েছিলি? মায়ের ডাকে পেছনে ঘুরল ঈশানী। দায় সারা হয়ে বলল, কোথায় আবার, বুটিক হাউসে। আমাকে কি তোর বোকা মনে হয়? বৃষ্টিতে ভিজে কার সঙ্গে বাড়িতে ফিরেছিস? আড়ালে শুষ্ক ঢোক গেল ঈশানী। নিজের খাটটুকু লুকোতে ব্যগ্র স্বরে বলে উঠল, কি বলছো আজে বাজে? কারো সঙ্গে ফিরিনি আমি। কথাটুকু শেষ করে তাড়াহুড়ো সিঁড়িতে পা চালালো ঈশানী। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়লেন রোকেয়া, তাহলে বৃষ্টিতে ভিজলি কি করে? আর তোর ওড়নাই বা কোথায়? পুনরায় থমকালো ঈশানী। মায়ের অযাচিত কথায় মনে পড়ে যায় তখন এরিস কেড়ে নিয়েছিল ওর ওড়নাটা। সহসা জুৎসই উত্তর দিতে না পেরে আমতা আমতা করতে লাগলো মেয়েটা। সিঁড়ির অভিমুখে এগিয়ে এলেন রোকেয়া। মেয়ের পানে ক্ষুদ্র দৃষ্টিপাত করে তীক্ষ্ণ স্বরে বললেন, দুদিন বাদে মাহিনের সঙ্গে বিয়ে, আর এখন একটা গুন্ডার সন্ত্রাসীর সাথে ঘুরে বেড়াতে একটু লজ্জা লাগে না তোর? ঘরময় ছক্কা হাঁকালো রোকেয়া প্রাচী। মায়ের শেষ কথায় পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়ল ঈশানী। উষা আর নানি টিভিতে সিরিয়াল দেখছিল ওপাশে।
উত্তেজনামূলক বিশেষ পর্ব রেখে তারাও ছুটে এলেন এবার। দেবরা অস্থির হয়ে শোধালেন, কি উদ্দে? সিঁড়িতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই নানির পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে ঈশানী। অতঃপর জিভের ঢোকায় শুষ্ক অধর ভিজিয়ে জোর গলায় বলে, আমি কোনো গুন্ডার সঙ্গে ঘুরে বেড়াইনি মা, খুব ক্লান্ত লাগছে, দয়া করে রুমে যেতে দাও। রোকেয়া চোখ গরম করলেন এবার। মেয়েকে এক হাত দেখিয়ে বললেন, আবারও মিথ্যা বলছিস? জিসান সব বলেছে আমাকে। একটা সন্ত্রাসীর সঙ্গে কিসের এত ঘনিষ্ঠতা তোর? জিসান আমার সঙ্গে কখনো যোগাযোগ করে না, অথচ তোমাকে কল দিয়ে ঠিকই এসব ভুলভাল কুৎসা রুটিয়ে বেড়ায়। ভুলভাল? কোনটা ভুলভাল? আজ বুটিক হাউস ফাঁকি দিয়ে তুই ঘুরে বেড়াসনি ওই গুণটা লোকটার সঙ্গে? হৃদয়টা ভরে উঠল ব্যথায়। জিসান বরাবরই বন্ধুত্বের নামে বিশ্বাসঘাতকতা করে এসেছে, এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু ঈশানীকে এভাবে হেনস্থা করে কি লাভ ওর? বিতৃষ্ণায় দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। মায়ের অনবরত লজ্জাদায়ক ভৎসন্যায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, সন্ত্রাসী বলা বন্ধ করো, অরণ্য কোনো সন্ত্রাসী নয়। দমলেন না রোকেয়া। নতুন করে ছুটতে লাগলেন গা জ্বালানো বাক্যবহর। একটা সন্ত্রাসীকে সন্ত্রাসী বলেছি বলে খুব গায়ে লাগছে। ভুলে যাস না মাহিন তোর হবু স্বামী। কই, তার সঙ্গে তো কখনো ঘুরতে দেখি না। তুই চাকরির নাম করে যার তার সঙ্গে বেলালাপনা করে বেড়াবি, আর আমি বেঁচে থাকতে সেসব হতে দেব ভেবেছিস? মায়ের সঙ্গে অযথা তর্ক করে লাভ নেই। পরিস্থিতি কিংবা হৃদয়ের অনুরক্তি কোনো কিছুই বোঝার মানুষ নয় মা। সেই ভেবে আহত দীর্ঘশ্বাস ছেড়ে ফের নিজের ঘরের দিকে পা বাড়ায় ঈশানী। সঙ্গে সঙ্গে তিরিক্ষ আওয়াজ ভেসে আসে পেছন থেকে, কথার ছাপছাপ উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? কোন গুন্ডা পান্ডার সঙ্গে ঘুরেছিস সত্যি করে বল, নয়তো এই বাড়িতে তোর আর জায়গা নেই। ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবার। অপারগ হয়ে দাঁতে দাঁত পেষল ঈশানী। পেছনে ঘুরে তীর্যক সরে বলে উঠল, ভুলে যেও না বাড়িটা আমার। দাদু মারা যাওয়ার আগে এই বাড়িটা তার একমাত্র নাতনির নামে উইল করে দিয়ে গেছেন, অন্য কারোর নামে নয়। তাই এবার থেকে অহেতুক হয়রানি করা বন্ধ করো মা, আমাকে আমার মতো ছেড়ে দাও। তিক্তকা একটা বাক্য উগরে দিয়ে সিঁড়ি ভেঙে তরতরিয়ে নিজের রুমে চলে গেল ঈশানী। নিচতলায় ঠায় দাঁড়িয়ে ফুঁসছেন রোকেয়া। মেয়ের যাওয়ার পানে চেয়ে রাগে গজরাতে গজরাতে বলে উঠলেন, কখনোই না। তোকে তোর মতো ছেড়ে দিলে আজ বাদে কাল আমার উষাকে এভাবেই দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিবি তুই। তার আগেই তোর ডানা ছাড়তে হবে। এক মনে কথাগুলো বলে মায়ের উদ্দেশ্যে কথা ছুড়লেন রোকেয়া। বললেন, ওকে আর বাড়ির বাইরে পা রাখতে দেওয়া যাবে না মা। মেয়ের কথায় খুব একটা কর্ণপাত করেন না দেবরা। আপাতত সিরিয়ালের নেশায় মত্ত সে অগত্যা লাঠি ভর করে টিভির দিকে যেতে যেতে বললেন, বিয়াদি ফেল, বিয়াদি ফেল, বিয়া ইবাদি দিলে ব্যাককেন ঠিক হয়ে যাইব। মস্কো, রাশিয়া। দুপুরের মিহি রোদ ম্লান হয়ে এসেছে কিছুটা। সূর্য পশ্চিমে যাওয়ার আগেই ঢাকা পড়েছে কুয়াশায়। তুষারপাত না থাকলেও প্রকৃতি জুড়ে বয়ে যাচ্ছে কনকনে শীতল হাওয়া। বিকেলের নরম রোদ উপভোগ্য নয়, বেশ ঠান্ডা চারিদিক। পেলব শরীরে দাদির বননকৃত উলের একটা গরম চাদর পেঁচিয়ে আজ বহুদিন বাদে প্যারাডাইস ভবনের বাইরে বেরিয়েছে ফ্লোরা। গেটের কাছে তুষার দাঁড়িয়ে আপাতত গুটি গুটি পায়ে সেদিকে অগ্রসর হচ্ছে রুশকন্যা। গাড়ির ট্রাকে কিছু অস্ত্র আর গোলাবারুদ ভরে নিচ্ছিল তুষার। এমতাবস্থায় গেটের নিকট এসে হাজির হলো ফ্লোরা। তুষার তাকালো না, নিজের কাজে অবিরত থেকে ছোট্ট করে বলল, তুমি? ফ্লোরা বলল, আবারও চলে যাচ্ছেন? থমকালো তুষার। আস্তে করে ট্রাকের শাটার নামিয়ে দু কদম এগিয়ে এলো ফ্লোরার পানে। সূর্যের নরম আলোয় টকটকে দুধ ছড়াচ্ছে রমণীর মাখম নরম উষ্টাধর। সেদিকে একপল দৃষ্টি বলিয়ে নির্লিপ্তে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তুষার। ফ্লোরা নির্বিকার। এদেশ সেদেশ করে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ানো তুষারের কাছে নতুন কিছু নয়। কেবল ফ্লোরার জিজ্ঞেস করার প্রচলটা নতুন। সেই তখন থেকে শুকনো মুখে নীরবে দাঁড়িয়ে আছে ফ্লোরা। তুষার আগ বাড়িয়ে শোধালো এবার, ভেতরে যাবে না? নিশ্চল বদনে হ্যাঁ জানালো ফ্লোরা। তুষার বলল, 1 মিনিট। ক্ষীণ চোখ উঁচিয়ে লোকটার পানে নজর স্থাপন করেও তখনই গাড়ির ট্রাক থেকে একটা চকচকে রূপালী রঙের রিভলভার বের করে ফ্লোরার পানে এগিয়ে দিল তুষার। বিরস মুখে বলল, এটা নাও। রিভলভার দেখে হক চোকালো ফ্লোরা। তৎক্ষণাৎ উদ্গ্রীব হয়ে শুধালো, এটা কেন? ফর ইউর সেফটি পারপাস। চকিতে হাত গুটিয়ে না করল মেয়েটা। এদিক ওদিক মাথা নাড়িয়ে আপত্তি জানিয়ে বলল, প্যান্ট হাউসে আমি এমনিতেই সুরক্ষিত, এটা প্রয়োজন হবে না। না, তুমি সুরক্ষিত নও। মাফিয়া টেরিটরিতে এভাবে নিরস্ত্র থাকার কোনো মানেই হয় না। তুমি টমেটো প্রিন্সকে চেনো না, তাই এত নিশ্চিত রয়েছ। কিন্তু তোমাকে এভাবে একা রেখে আমি নিশ্চিত নই। যা বলছি চুপচাপ তাই করো, রিভলভারটা নাও। তুষারের কঠোর নির্দেশে কুণ্ঠিত হয়ে হাত বাড়ালো ফ্লোরা। কম্পিত হস্তে তুলে নিল রিভলভার। সেটাকে এদিক ওদিক ঘুরিয়ে জড়ানো গলায় বলল, এর আগে কখনো অস্ত্র হাতে তুলিনি আমি।
তুষার বলল, তোমার ইনোসেন্সি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে আমায়। দয়া করে সাবধানে থেকো। কথাটা শেষ করে গাড়ির অভিমুখে পা বাড়ালো তুষার। পরপরই পিছু ডাকলো রুশকন্যা। নির্লিপ্ত বদনে চাইল তুষার। মেয়েটা তরতরিয়ে এগিয়ে এসে বলল, কবে ফিরবেন আবার? জানি না। আর এরিস? দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। মূর্তিমান শক্ত মুখাবয়বে কিঞ্চিত নমনীয়তা টেনে আশ্বস্ত গলায় বলল, সময় হলে দুজনেই ফিরব। আপাতত কিছুই বলতে পারছি না। এরিস ঠিক নেই। ফ্লোরাকে দ্বিতীয়বার প্রত্যুত্তর করার ফুরসত না দিয়ে ব্যাগ্রব পায়ে গাড়িতে উঠে বসল তুষার। অতঃপর অক্ষিপুটে পলক ছাড়ার আগেই বিলাসবহুল রোলস রয়েলটা অদৃশ্য হয়ে গেল জঙ্গলের আঁকাবাঁকা রাস্তার গোলকধাঁধায়। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। দিন পেরিয়ে রাত হয়, ফের রাত পেরিয়ে দিন। এরিসের আর খোঁজ পায় না ঈশানী, যেন পৃথিবী থেকে অদৃশ্যমান সে। বাস্তবতায় জুড়ে থাকা অবাস্তব এক মরীচিকা। বিষণ্ণতা কাটে না ঈশানীর। হৃদয়ের ব্যথায় জমে নীল হয়ে আছে সমগ্র অস্তিত্ব। গত কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে কর্মদিবস। নিজ মনের দিশাহীন আবেগানুভূতির কাছে ক্রমশই পরাস্ত ঈশানী। এই টানাপোড়েনের সব কিছু দিনে দিনে গ্রাস করে নিচ্ছে ওর নাজুক স্বকীয়তা। কোথায় এর শেষ জানা নেই নীলাম্বরীর। ক্লান্ত বিকেলের আবহাওয়া বড্ড স্বস্তিদায়ক। গোধূলির রঙে রক্তিম আকাশ। নিভে আসা সূর্যের সোনালি ছটায় চকচক করছে পুরনো কনক্রিটের বাড়িটা। আজ বহুদিন বাদে ছাদে এসেছে ঈশানী। শ্যাওলা পড়া প্রাচীরের উপর দুহাত রেখে চোখ মেলছে শূন্য আকাশে। রাতভর বৃষ্টি হয়েছে কাল। চারিদিকে ভেজা মাটির সোদা এক গন্ধ। স্যাঁতস্যাঁতে ছাদের এক কোণে বান্ধবীকে নিয়ে হুড়োহুড়িতে মেতেছে উষা। সেদিকে একপল চেয়ে আবেশে চোখ বুঝল ঈশানী। ঠিক তখনই কর্ণকুহরে ভেসে এলো চমৎকার পুরুষালী এক পরিচিত কণ্ঠস্বর। গুড আফটারনুন। তড়াক করে চোখ খুলল ঈশানী। চকিতে পাশে তাকাতেই দেখল হাস্যোজ্জ্বল বদনে চেয়ে আছে মাহিন। ঈশানীর বিভ্রান্ত চেহারার পানে সূক্ষ্ম নজর বুলিয়ে ফের কথা পারে যুবক। বেশ আশ্চর্য হলে মনে হচ্ছে। জোরপূর্বক হাসল ঈশানী। মাহিন বলল, বেশ কিছুদিন হলো কোনো খোঁজ নেই তোমার, ঠিক আছো? এবারও নির্ভীক রমণী। ঠোঁটের আগায় সুপ্ত মেয়েকি হাসিটা এখনও দৃশ্যমান। স্থির হলো না মাহিন। নতুন উদ্যমে বলে উঠল, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? জ্বর টর হয়নি তো দেখি? কথাটা শেষ করে ঈশানীর কপাল ছোঁয়ার প্রয়াসে হাত বাড়ালো মাহিন। তৎক্ষণাৎ তড়িৎ বেগে পিছিয়ে গেল ঈশানী। কণ্ঠনালী ভেদ করে সঞ্চারিত হলো ক্ষুদ্র বাক্যবাণ, জ্বর এসেছে। কবে থেকে? গত 3 দিন। আমাকে জানাওনি কেন? এবার থমকালো ঈশানী। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে অকস্মাৎ বলে উঠল, আমি এই বিয়েটা করতে পারবো না মাহিন। আমি চাই আপনি ভালো থাকুন সবসময়। কয়েক মুহূর্ত স্থবির হয়ে দাঁড়িয়ে রইল মাহিন। নিজেকে জোৎসই সামাল দিতে বেশ কিছুটা সময় লাগলো তার। অতঃপর শুষ্ক একটা ঢোক গিলে শুধালো, এই সিদ্ধান্তের একমাত্র কারণ নিশ্চয়ই এরিস ইউভান? সচকিত হয়ে চোখ ঘোরালো ঈশানী। আশ্চর্য গলায় বলল, এরিস ইউভানকে আপনি চিনলেন কি করে? গুগল করেছি। তাছাড়া রাশিয়ান রাডবাকে কে না চিনে? কুণ্ঠায় চোখ নামালো রমণী। শান্ত স্বরে বলল, অরণ্য আমাকে ছাড়বে না মাহিন। আর তুমি? কণ্ঠস্বর আহত শোনালো মাহিনের। তবুও স্থির কণ্ঠে জবাব দিল ঈশানী, ওকে ভোলাবোধহয় এই জীবনে সম্ভব নয়। ঈশানীর নির্লিপ্ত জবাবে হতবিহ্বল হলো মাহিন। উদ্বিগ্ন স্বরে বলল, কি বলছো? আদৌ ধারণা আছে তোমার? ও একটা মাফিয়া টেরোরিস্ট। আবেগ, অনুভূতি, ভালোবাসা এগুলো ওর ধাঁচে নেই। জানোয়ারের চাইতেও হিংস্র ওর অগ্রাসন। এখনও তোমার জন্য যা যা পাগলামি করছে সবটা ওর ডেমন অবসেশন। বাস্তবতা বোঝার চেষ্টা করো ঈশানী। ও একটা আধারের নিশাচর ছাড়া আর কিচ্ছু নয়। তপ্ত শ্বাস ফেলল ঈশানী। খোলা আকাশের পানে তাকিয়ে বলল, জানি, সব জানি, কিন্তু কি করব বলুন? ওই জানোয়ারটা রক্তে মিশে গিয়েছে আমার। চাইলেও ভুলতে পারছি না। এই বাস্তবতা, এই সাবলীল জীবনযাপন সকল চাকচিক্য ছাপিয়ে ওই কালো দুনিয়ার নিষ্ঠুর মানবের জন্য হৃদয়ের দহন অনুভব হচ্ছে সর্বক্ষণ। ওই মাফিয়াটাকে ছাড়া আমার নিগুড় চিত্ত কিচ্ছু চাইছে না, আর কিচ্ছু না। রমণীর অবুঝ আবেগের কাছে বেমালুম হার মেনে নিল মাহিন। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দুনিয়া, সমাজ, বাস্তবতা এসবের কথা ভেবেছ একবারও? আদৌ ওই পরিণয়ের কোনো স্বস্তিদায়ক পরিণতি দিতে পারবে মাফিয়া বস? এবারও ভাবলে সে ঈশানী। নির্বিকার হয়ে বলল, আমার দুনিয়া, আমার সমাজ সবকিছু ওই খারাপ মানুষটাকে ঘিরেই আবর্তিত মাহিন। পরিণতির কথা জানি না, তবে অরণ্য আমাকে কখনো ছেড়ে যাবে না, এটা আমার বিশ্বাস। একটা টেরোরিস্টকে বিশ্বাস করতে ভয় করছে না তোমার? আপনি ভয়ের কথা বলছেন? সেটা বহু আগেই পার করে এসেছি আমি। তার মানে তুমি জেনে শুনে অন্ধকারে পা বাড়াবে?
আঁকড়ে ধরবে একটা মরীচিকাকে? পুরো দুনিয়ার কাছে মরীচিকা হলেও আমার কাছে এক সমুদ্র অনুভূতির নাম এরিসীয় ভান। হ্যাঁ সূচক মাথা নাড়ালো মাহিন। মুখ গহ্বরে অবস্থিত শেষ লালাটুকু গলাৎকরণ করে নরম স্বরে বলল, আই আন্ডারস্ট্যান্ড। তবে তোমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকবো আমি। পাশ ঘুরল ঈশানী, হতচকিত হয়ে শোধালো, আপনি সত্যি বিষয়টা তো সহজে মেনে নিয়েছেন? আমিও কারোর জন্য ঠিক এমনভাবেই অসহনীয় দুর্বলতা অনুভব করি ঈশানী। না বোঝার তো কিছু নেই। তুমি জানো গত কয়েকটা দিনে নিজের অনাগত বিয়ে সংসার নিয়ে কত স্বপ্নই না দেখে ফেলেছি আমি। অপরাধবোধে মুখশ্রী চুপসে এইটুকুনি হয়ে গেল ঈশানীর। মাহিনের ব্যথাত্মর নেত্রদয় থেকে দৃষ্টি নমিত করে ফেলল সবেকে। আড়ষ্ট স্বরে বলল, আমি দুঃখিত মাহিন, আপনার মতো মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া লজ্জাজনক। কিন্তু কি করব বলুন, মনের বিরুদ্ধে যেতে পারছি না কিছুতেই। মাহিন বলল, গিল্টি ফিল করতে হবে না, আমিও তো তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম একবার, তাও আবার বিয়ের দিন। সে হিসেবে তুমি যথেষ্ট ভালো কাজ করেছ। বিনা বাক্যে দাঁড়িয়ে রইল ঈশানী। ওর সুশ্রী মুখের পানে চেয়ে ম্লান হাসল মাহিন। কণ্ঠে ধাতস্থতা টেনে বলল, ভেতরের অনুভূতিকে ঠিক এভাবে প্রাধান্য দেওয়া উচিত, নয়তো আমার মতো হারাতে হয়। আই এপ্রিসিয়েট ইউ। এক নিঃশ্বাসে কথা কটা বলে চিলেকোঠার দিকে পা বাড়ালো মাহিন। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে ঘুরে বলে উঠল, বন্ধু ভাবতেই পারো, যে কোনো বিপদে নিঃসন্দেহে পাশে পাবে এই অধমকে। কথা দিচ্ছেন? দিচ্ছি। নীল নয়না, অপসরীর মতো সুন্দর চোখ তার, নিখুঁত তার অপার্থিব সৌন্দর্য। সেই মেয়েটাকে পেয়েও পেল না মাহিন। কেবল চিরতরে মুক্ত করে তাকে দিয়ে গেল নামহীন অজ্ঞাত এক প্রতিশ্রুতি, বন্ধু। মাহিন চলে গেলে ভারী এক দীর্ঘশ্বাস ছেড়ে এরিসের ভাবনায় ডুব দিল ঈশানী। মনে মনে ভাবতে লাগলো, কোথায় সে? কতদিন হলো দেখা নেই। আচ্ছা মানুষটা এমন কেন? যখন থাকে না তখন পুরো দুনিয়া জুড়ে নির্জীব তার অস্তিত্ব, আর যখন ফিরে আসে তখন নিজের অস্তিত্বের জানান দিতে প্রলয় বাঁধিয়ে বিনাশ করে ছাড়ে সর্বত্র। ফ্লোরা, তুষার, মাহিন, ঈশানী সবার রিতমাঝারে আলাদা আলাদা করে একই সুরে বেজে উঠেছিল চিরাচরিত দুটো লাইন। কেন লাগে শূন্য শূন্য গড়, তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 36। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।